হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো পূর্বের 3টি ক্লাসে আমরা পর্তুগিজ, ডেনমার্ক, ওলন্দাজ এবং ইংরেজ সম্পর্কে জেনেছি। তো ভারতীয় উপমহাদেশে আগত সকল ইউরোপীয় কোম্পানিদের একেবারে সর্বশেষ যে কোম্পানিটা ছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আজকে আমরা তাদের সম্পর্কে জানবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আসি ফরাসিদের আগমন। আগে জানতে হবে যে ফরাসি আসলে কারা। তো মূলত বর্তমান ইউরোপের একটি দেশ, নাম হলো ফ্রান্স। এই ফ্রান্সে যে জাতিরা বসবাস করে তাদেরকে ফরাসি জাতি বা ফরাসি বলা হয়। সর্বশেষ জাতি এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মূলত আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে মোট 5টি জাতি, উল্লেখযোগ্য 5টি জাতি এসেছিল। তার ভিতর সর্বপ্রথম এসেছিল পর্তুগিজ। সর্বপ্রথম পর্তুগিজ। তাহলে আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে সর্বপ্রথম যদি পর্তুগিজ হয় তাহলে সর্বশেষ জাতি কোনটা? তার উত্তর হলো সর্বশেষ জাতি হলো ফরাসি। এটাই এই যে মূলত সর্বশেষ জাতি ফরাসি। তার মানে সর্বপ্রথম পর্তুগিজরা আগমন করেছিল ভাস্কো দা গামা, এটা আমরা জানি। আর সর্বশেষ আগমন করেছিল ফরাসিরা। এরপর 1664 সাল। মূলত 1664 সালে তৎকালীন যে ফ্রান্সের যে প্রধানমন্ত্রী ছিল বা ফ্রান্সের যে রাজা ছিল তার নাম ছিল চতুর্দশ লুই। তো চতুর্দশ লুই। চতুর্দশ লুই ছিল তৎকালীন সময়ে ফ্রান্সের রাজা। এবং এই যে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, তার অর্থমন্ত্রী ছিল কোলবার্ট। কোলবার্ট। এই যে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, তার অর্থমন্ত্রী কোলবার্ট, এই কোলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল কত সালে গঠিত হয়েছিল? এই যে ভাইয়া 1664 খ্রিস্টাব্দে। 1664 খ্রিস্টাব্দে তৎকালীন যে ফ্রান্সের রাজা ছিল চতুর্দশ লুই, তার অর্থমন্ত্রী কোলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হওয়ার পরবর্তী সময় ফ্রান্সের রাজা চতুর্দশ লুই এই যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে তাদেরকে ব্যবসা করার জন্য 30 লক্ষ টাকা ঋণ দেয়। কয় টাকা? 30 লক্ষ টাকা। 30 লক্ষ। এই 30 লক্ষ টাকা ঋণ দেয় যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তোমরা যাও, যাইয়া ভারতীয় উপমহাদেশে তোমরা এই টাকা দিয়ে বাণিজ্য করো। ঋণ দিয়েছিল। তারপর কি করলো? যখন তারা ঋণ পেলো ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার জন্য, এখন বাণিজ্য করার জন্য তো একটা কুটির প্রয়োজন। তো তারা কি করলো? 1668 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে প্রথম কুটি স্থাপন করলো। এবং এই কুটিটা ছিল ভারতের সুরাটে। কোথায়? সুরাটে। তার মানে ফরাসিরা সর্বপ্রথম কুটি স্থাপন করে ভারতের সুরাটে। তারপর তার 1 বছর পরেই, অর্থাৎ 1669 খ্রিস্টাব্দে তারা তাদের উল্লেখযোগ্য আরো একটি কুটি স্থাপন করে, যেটা অবস্থিত ছিল মুসলিম পট্টে। মুসলিম পট্টে, যেটা মুসলিম পট্টে অবস্থিত ছিল। তার মানে কি, আমরা সবসময় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওগুলোই পড়বো, বাকি এত কিছু পড়ার দরকার নেই। তারপর 1673-এ উপনিবেশ, এটা তার মধ্যে কি বলে দিতেছে। প্রথমে ভারতীয় উপমহাদেশে তারা বাণিজ্য করার উদ্দেশ্যে এলো, বাণিজ্য কুটির স্থাপন করলো। আস্তে আস্তে তারা বাকি সব যে ইউরোপীয়রা আছে তাদের মতোই ভারতীয় উপমহাদেশে তাদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখা শুরু করে এবং তারা ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে ঢোকার চেষ্টা করে। এরই লক্ষ্যে 1673 খ্রিস্টাব্দে তারা ভারতীয় উপমহাদেশ থেকে ওলন্দাজদেরকে বিতাড়িত করে পন্ডিচেরিতে তারা তাদের উপনিবেশ গঠিত করে। কোথায়? পন্ডিচেরি। পন্ডিচেরি। এই পন্ডিচেরিতে তারা উপনিবেশ গঠন করে তাদের। এবং এই পন্ডিচেরিতে তৎকালীন যে ফ্রান্সের কিছু শাসক, তাদের ভিতরে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল ডুপ্লে। এই ডুপ্লে কি করে? এই পন্ডিচেরির উপর মানে খুব অনেক কঠিন ভাবে নজরদারি শুরু করে এবং পন্ডিচেরিকে সর্বাধিক সমৃদ্ধশালী একটি জায়গা হিসেবে পরিণত করে, ফ্রান্সের অধীনে থাকা সর্বাধিক একটি সমৃদ্ধ জায়গায় পরিচালিত করে। এবং ফ্রান্সের যত বাণিজ্য কুটির রয়েছে তার ভিতরে পন্ডিচেরিকে সবচেয়ে শক্তিশালী বাণিজ্য কেন্দ্র হিসেবে এই ডুপ্লে গড়ে তোলে।
তো এটা তো বললাম আমরা ভারতীয় উপমহাদেশে তাদের আগমন। এখন আমরা পড়বো তারা বাংলায় কিভাবে আসলে আগমন করেছিল। তো সালটা ছিল 1674 সাল। আমরা জানি যে 1674 সাল তখন বাংলায় ছিল মুঘল সম্রাট, বাংলা না তথা ভারতীয় যে উপমহাদেশ ছিল, পুরো ভারতীয় উপমহাদেশই মুঘল শাসন ছিল। মুঘল শাসন মুঘল শাসন ছিল এবং তৎকালীন সময় ভারতের যে মুঘল সম্রাট ছিল, এই মুঘল সম্রাট কেন্দ্রিক অথবা মুঘল সম্রাট কর্তৃক প্রণীত যে বাংলা যে সুবা ছিল, তিনি ছিল শায়েস্তা খান। তার মানে শায়েস্তা খান। অর্থাৎ এই যে ফরাসিরা আছে, তারা 1774 খ্রিস্টাব্দে বাংলার যে তৎকালীন সুবা ছিল শায়েস্তা খান, এই শায়েস্তা খানের কাছ থেকে চন্দননগর নামে জায়গাটি ক্রয় করে। কোন জায়গা? চন্দননগর। এই জায়গা দিয়ে দেখি, চন্দননগর। চন্দননগর নামে জায়গাটি তারা ক্রয় করে এবং এই চন্দননগরটি কোথায় অবস্থিত? এই চন্দননগর অবস্থিত ভাগীরথী নদীর তীরে। এই ভাগীরথী নদীর তীরে চন্দননগর অবস্থিত এবং পরবর্তী সময় তারা এই চন্দননগরেই একটা দুর্গ নির্মাণ করে এবং এই দুর্গকে কেন্দ্র করেই তাদের সম্পূর্ণ বাণিজ্য থেকে শুরু করে বাকি যে সকল কার্যক্রম আছে সেগুলো পরিচালিত হতে থাকে। তো এভাবেই ভারতীয় উপমহাদেশে এবং বাংলায় ফরাসিরা আগমন করে। এখন আমরা জানবো ফরাসি এবং ইংরেজদের ভিতর কিছু দ্বন্দ্ব এবং ফরাসিদের পতনের কারণ। আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে ইংরেজরাই শাসন করেছিল 200 বছর। তার মানে কি? তার মানে দ্বারা এটা যে ইংরেজরা জয়লাভ করেছিল এবং ফ্রান্সের অর্থাৎ ফরাসিরা পরাজয় বরণ করেছিল। তো ফ্রান্সের পরাজয়ের কারণগুলো আমরা আজকে জানবো এবং আমরা গত যে ভিডিও ছিল ওই গত ভিডিওতে আমরা ইংরেজদের সাফল্যের কারণ জেনেছি। আজকের ভিডিওতে আমরা এই যে ফরাসি জাতি আছে তাদের পরাজয়ের কারণ, তারা কিসের জন্য পরাজয় বরণ করেছিল, এইটা সম্পর্কে আমরা কিছু ধারণা লাভ করব। তো এখন আমরা জানবো ভারতীয় উপমহাদেশে ফরাসিদের পতনের কারণ এবং ইংরেজদের সাফল্যর কারণ। মূল কথা হলো ফরাসিদের পতন হওয়ার ফলে ইংরেজরা সাফল্য অর্জন করেছিল। তো যেটাই ফরাসিদের পতনের কারণ ওইটাই ছিল ইংরেজদের সাফল্যর কারণ। এইভাবে আমরা রিলেটেড করে পড়ব। আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে মোট 5টি জাতি আসলেও এই যে প্রথম 3টি জাতি পর্তুগিজ, ওলন্দাজ এবং ডেনমার্ক, তারা আগেই বিতাড়িত হয়ে গিয়েছিল ভারতীয় উপমহাদেশ থেকে। এটা আমরা পূর্বের ভিডিওতে বলা হয়েছে। যারা এখন পর্যন্ত পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিও দেখে নেবে। তো ভারতীয় উপমহাদেশে একেবারে শেষ পর্যায়ে ছিল ইংরেজরা এবং ফরাসিরা, এই দুইটা জাতি ছিল এবং তারা দুজনেই চেয়েছিল ভারতীয় উপমহাদেশে তাদের যে শাসন কার্য এটা ভারতীয় উপমহাদেশে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। তো এর জন্য দেখা যায় যে যেহেতু অন্য কোনো জাতি নেই, শুধু ফরাসি এবং ইংরেজরাই আছে, তো তাদের ভিতরে বিভিন্নভাবে বিভিন্ন সময় দ্বন্দ্ব দেখা যায় এবং এই দ্বন্দ্বে ফরাসিদের কিছু ভুল ছিল আর ইংরেজদের কিছু এই ফরাসিদের ভুলগুলোকে ইংরেজরা সুযোগ সুবিধা হিসেবে কাজে লাগিয়েছে, যার ফলে ফরাসিদের পতন ঘটেছে এবং ইংরেজরা সাফল্য অর্জন করছে। তো চলো কারণগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম কারণ হলো রাষ্ট্রীয় সাহায্য ও সহায়তা নির্ভরশীল। অর্থাৎ এই যে রাষ্ট্রটা ছিল ফ্রান্স, এই ফ্রান্স ছিল এই যে ফ্রান্স যে মানে ফরাসি যে জাতিটা ছিল এই জাতিটা ছিল এই যে রাষ্ট্রীয় সাহায্য অর্থাৎ এই যে ফ্রান্সের সাহায্যের উপর নির্ভরশীল। অর্থাৎ ফ্রান্স যদি সাহায্য করত তাহলে তারা ভারতীয় উপমহাদেশে ঠিকঠাক মতো বাণিজ্য করতে পারত। যদি ফ্রান্স আর্থিকভাবে সহায়তা না করতো তাহলে তাদের বাণিজ্যের অবস্থা নড়বড়ে হয়ে যেত। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পারি যে ইংরেজ যে সরকার ছিল অর্থাৎ ইংল্যান্ডের সরকার ছিল, তারা বিভিন্নভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর্থিকভাবে, মানসিকভাবে, অস্ত্র টস্ত্র বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করছিল। যেহেতু ফরাসিরা এই সুযোগ সুবিধাটা তাদের সরকার থেকে পায়নি, তাই ফরাসিদের পতন ঘটেছে এবং ইংরেজরা যারা রয়েছে তারা এদিক থেকে সফলতা অর্জন করেছে। তারপর জানবো অর্থ সংকট। ইংরেজরা ছিল প্রচুর সম্পদের অধিকারী। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে তাদের ইনকাম যে সোর্সগুলো আছে এগুলোর মাধ্যমে তারা বিভিন্নভাবে অর্থ উপার্জন করতো। কিন্তু ফরাসিদের ছিল আর্থিক অবস্থা খুবই বিপন্ন এবং আর্থিকভাবে তারা ছিল খুবই সংকট, যার কারণে দেখা যায় যে ফরাসিরা এই বাণিজ্য, এই সাম্রাজ্য বিস্তারের যে লড়াই, এই লড়াইয়ে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি।
তারপরও নৌশক্তিতে দুর্বল। ফরাসির যে তৎকালীন যে ফরাসির যে প্রধান ছিল ফরাসি জাতির ডুপ্লে, আমরা জানি যে ডুপ্লে, এই ডুপ্লে কিন্তু তোমার হলো গিয়া পন্ডিচেরিতে তাদের যে বাণিজ্য কেন্দ্রটা ছিল বা পন্ডিচেরি তাদের উপনিবেশ ছিল, এই উপনিবেশকে খুবই শক্তিশালীভাবে গড়ে তোলে এবং প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে ছিল এই ডুপ্লে। তো এই ডুপ্লে কি করেছিল তৎকালীন সময়, আমরা জানি যে নৌপথটা খুবই গুরুত্বপূর্ণ, তাই নৌশক্তিতে জোর দেওয়া উচিত ছিল, যেটা ইংরেজরা দিল এই ডুপ্লে নৌশক্তিতে কোনো রকম ভাবে সময় না দিয়ে বা কোনো রকম ভাবে দক্ষতা অর্জন না করে সে স্থল যে বন্দর আছে বা স্থল যে ভাগ আছে স্থল ভাগে পারদর্শিতা অর্জন করে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে স্থল যে ভাগটা আছে বা স্থল যে সেক্টরটা আছে এই সেক্টরে আসলে এত পারদর্শী হয়ে কোনো লাভ নাই। আলটিমেট যে যুদ্ধ বা আলটিমেট যে ঝামেলা এটা মূলত নৌশক্তিতেই, মানে যারা নৌশক্তিতে ভালো ছিল তারাই মূলত এই ঝামেলাগুলো জিতত। কারণ আগের কালে যে সকল যুদ্ধগুলো পরিচালিত হতো বা বিভিন্ন দ্বন্দ্ব পরিচালিত হতো সবগুলো নৌশক্তির মাধ্যমে হতো, অর্থাৎ যে জাতি যত বেশি নৌশক্তিতে পারদর্শী সে জাতি তত বেশি উন্নতি। আর আমরা জানি যে ইংল্যান্ড ছিল সবচেয়ে বড় নৌশক্তিতে পারদর্শী, তাদের ধারে কাছেও কেউ ছিল না, যার ফলে ফরাসিরা ইংরেজদের কাছে যখন যুদ্ধ হয় তখন পরাজয় বরণ করে। তো 4 নম্বর কারণ হলো পলাশির যুদ্ধে পরাজয়। আমরা জানি যে ফরাসি 1757 সালের 23শে জুন বাংলার যে শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা, এই সিরাজউদ্দৌলার সাথে ইংরেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি যুদ্ধ হয় পলাশী নদীর তীরে, ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে এই যুদ্ধটা হয়েছিল। এবং এই যুদ্ধে যেহেতু ইংরেজদের বিপক্ষে ছিল নবাব, অর্থাৎ নবাবের বিপক্ষে যেহেতু ইংরেজরা ছিল, তাই কি করলো এই যে নবাব ছিল, নবাব এবং ফ্রান্স তারা একসাথে জোট করে, নবাব এবং ফ্রান্স একসাথে জোট করে এবং এই জোট করে তারা ইংরেজদের সাথে একই সাথে যুদ্ধ করে। কিন্তু আলটিমেটলি আমরা পলাশির যুদ্ধের ফলাফল জানি যে এই যুদ্ধে নবাবের শোচনীয়ভাবে পরাজয় হয়, যার ফলে এই যে ফরাসিরা আছে তারা মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ে। অন্যদিকে ইংরেজরা যেহেতু পলাশির যুদ্ধে জয়লাভ করে এবং তারা ভাবে যে বাংলার একজন নবাবকে তারা পরাজিত করে ফেলেছে, তাদের সামনে এখন আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, যার ফলে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং ফ্রান্সের যারা ছিল তাদের আত্মবিশ্বাস কমে যায়। এই আত্মবিশ্বাস কমা বা বাড়া এটাও যুদ্ধে একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। তো এর জন্য ফরাসিদের পতন হয়েছে বলে ধরে নেওয়া হয়। তারপর ঐক্যবদ্ধ না থাকা, অর্থাৎ এই যে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিতর যে কর্মচারী ছিল তাদের ভিতরে ঐক্যবদ্ধ ছিল না। এই যে ফরাসিদের পতনের জন্য ডুপ্লেকে একচেটিয়াভাবে দোষী করা যায় না। এখানে ফরাসি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে লোকজন ছিল বা কর্মচারী ছিল তাদের ভিতরেও ঝামেলা ছিল, তারা আসলে তাদের ভিতরে কোনো ঐক্যবদ্ধতা ছিল না। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পারি যে ইংরেজ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সকলের ভিতরেই ছিল ঐক্যবদ্ধতা। এই ঐক্যবদ্ধতার ফলে তারা পরবর্তী সময়ে ফরাসিদের পতন ঘটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর ছিল দক্ষ বাহিনীর অভাব। এটা আমরা গত ক্লাসেও পড়েছি যে ইংরেজরা ছিল বাহিনীর দিক থেকে খুবই দক্ষ, যেটা আমরা পলাশী যুদ্ধে প্রমাণ পেয়েছি। যেখানে নবাবের 50,000 সৈন্য ছিল সেখানে ইংরেজদের ছিল মাত্র 3,000 সৈন্য, এবং এই 3,000 সৈন্য নিয়েই ইংরেজরা বাংলার যে নবাব ছিল সিরাজউদ্দৌলা তাকে পরাজিত বরণ করেছিল। অর্থাৎ কূটনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, তারপর শক্তির দিক থেকে, সব দিক থেকে ইংরেজরা ছিল ফরাসির জন্য এগিয়ে। তাই এই সব দিক বিবেচনা করে বলা যায় যে ফরাসিদের পতনের কারণগুলো এইগুলো ছিল, এবং যেহেতু ইংরেজরা ফরাসিদের এই কারণগুলো, মানে এই যে পতনের যে কারণ এগুলো ইংরেজদের ভিতরে ছিল না, বা ইংরেজরা এই সব জায়গা থেকে খুবই শক্তিশালী ছিল, যার ফলে ইংরেজরা সাফল্য অর্জন করে এবং ফরাসিরা পরাজয় বরণ করে। তো আজকে এই পর্যন্তই। মূলত আজকের টপিকটা খুবই ছোট ছিল, ফরাসিদের পতনের কারণগুলো আমাদের একটু দেখতে হবে এবং ফরাসিরা কিভাবে আসে এটা দেখতে হবে। আর এই যে 5টা কোম্পানি সম্পর্কে আমি তোমাদেরকে প্রায় 4টা ভিডিওতে পড়িয়েছি, তোমাদের এটা শিওর থাকো যে এই 5টা কোম্পানি বা 5টা যে জাতি যারা ভারতীয় উপমহাদেশে ছিল তাদের থেকে পরীক্ষা একটা না একটা সৃজনশীল থাকবেই। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে
অবশ্যই কমেন্টে জানাবে এবং সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।